যেভাবে বাংলাদেশে জাহাজগুলো ঢুকেছে ঠিক মনে হচ্ছে না যেভাবে মুড়ি চিড়ে চাল ঢুকছে, মনে হচ্ছে না যে আমেরিকা কোনো নতুন একটা উপনিবেশ গড়ে তুলেছে আর সেখানে তারা খাদ্য সামগ্রী পাঠাচ্ছে। আচ্ছা, যদি আমরা তর্কের খাতিরে এটা ধরেও নিই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টাইলে ইউএসের এই জাহাজগুলো ঢুকেছে বাংলাদেশের বুকে, তাহলে ভাবুন তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ঢুকেছিল কতদিন তারা দফারফা করে দিয়েছিল এই দেশটা। তাহলে বাংলাদেশের কথা ভাবুন তো, যে 2025 থেকে যদি আমরা গোনা শুরু করি তাহলে আগামী 50 বছরেও কি এটা মেটাতে পারবে বাংলাদেশ? আমি এই বিষয়টা নিয়ে আসবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি রয়েছেন আজকে আমাদের সঙ্গে। আমি আপনার কাছে এই জায়গাটায় আসতে চাইবো, এটা কি আগামী 50 বছর পরেও বাংলাদেশ বুঝতে পারবে? কারণ এখন তো বুঝতে পারছে না। দেখো, একটা রাষ্ট্রের না কিছু স্তম্ভ থাকে, তার মধ্যে একটা স্তম্ভ হচ্ছে শিক্ষা, একটা স্তম্ভ হচ্ছে স্বাস্থ্য, একটা স্তম্ভ যেটার উপরে গোটা কার্যক্রমটা ধরে রাখে সেটা হচ্ছে অর্থনীতি। পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের প্রেজেন্ট কন্ডিশন, বাংলাদেশের যা প্রজেকশন, সেই প্রজেকশন বা প্রেজেন্ট কন্ডিশনটা এতটাই টালমাটাল যে বাংলাদেশ নিজেই, বাংলাদেশে ধরো গভর্নেন্সে যারা বসে আছে তাদেরকে বসে বলো আগামী 10 বছরে বাংলাদেশ নিয়ে তোমার কি হিসাব, সে বলবে আমি ভারতবর্ষ থেকে 7 সিস্টার বার করে দেবো, আমি ভারতবর্ষকে গিয়ে বোম ফেলে দেবো, আমি ওখানে গিয়ে মিসাইল মেরে দেবো। তাদেরকে জিজ্ঞেস করো আপনার ঢাকা, বরিশাল, রংপুর বা আপনার চিটাগং নিয়ে কি প্ল্যানিং, বলবে না আমি দেখবেন আমি কীরমভাবে মেঘালয় মণিপুরকে আলাদা করে দেবো, কীভাবে নাগাল্যান্ডকে, কোনো প্ল্যান নেই। তাদের প্ল্যানের মধ্যে হচ্ছে 7 সিস্টারকে নেব। যদি একটা রাষ্ট্রজ্ঞান নিজের রাষ্ট্রকে না বুঝতে পারে, নিজের রাষ্ট্রের ডিমান্ডকে না বুঝতে পারে, তুমি আমি যতই বোঝাই আমরা সেই নেগেটিভ ক্যারেক্টার হয়েই থাকবো। তার কারণটা হচ্ছে, আমি আবারও বলছি, বাংলাদেশের আজকে ধরো নবজাগরণ ঘটেছে, আমি ধরে নিলাম ওদের ভাষাতেই নবজাগরণ ঘটেছে, এখানে অনেক ইয়ং লোকজন আছে। আচ্ছা, আমি যখন এই 5ই আগস্টের বিপ্লব দেখেছি, সো কল্ড বিপ্লব দেখেছি, আমি প্রথমে যেই দেখলাম যারা বিপ্লবগুলো করছিল ফ্রন্ট লাইনে তাদের সবার বয়স 21, 22, 23, 24 এরকম। আচ্ছা, এই 21, 22, 23, 24 ছেলেগুলো কারা? ভারতবর্ষের কম্পারিজনই বলছি, তারা ব্যাচেলার্স পাস করেছে, হয়তো মাস্টার্স পড়ছে কিংবা মাস্টার্স পড়ছে না, হোয়াট এভার। এইবার আজকে ধরো বিরাট বিপ্লব করলো, এই বিপ্লব করে আমি ধরে নিলাম 4-5 জন অ্যাক্টিভ পলিটিক্সে এলো, বাকি যে ধরো 3000, 4000 বা তার থেকেও বেশি ধরো 10,000 লোক হলো, সেই 10,000 ইয়াং ছেলে মেয়ে, তাদের 2025-এর পরে তাদেরকে তো চাকরি খুঁজতে হবে, করতে হবে, তো তাদেরকে তো না হলে হায়ার স্টাডিতে যেতে হবে, করতে হবে, নাহলে গবেষণা করতে হবে, কোথায় করবে? কোনো করার জায়গা নেই। তার মানে তাদের ইয়াং ক্রাউডটা বাংলাদেশ থেকে ডিট্যাচ হতে শুরু করছে। অবভিয়াসলি এর মধ্যে একটা বড় পার্সেন্টেজ বাইরে যাবে, বাইরে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে আসছে, আস্তে আস্তে বাংলাদেশ গুমোট হতে থাকবে। গুমোট হতে হতে এই ছেলেগুলোই বিভিন্ন রকম নেগেটিভ কাজে জড়িত হবে, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, বিভিন্ন কাজে নেগেটিভ কাজে জড়িত হবে এবং জিনিসটাকে আরও দুর্গন্ধময় করতে শুরু করবে। এবং এটা করতে কে সাহায্য করবে? তাদের নতুন বন্ধু পাকিস্তান এবং তাদের নতুন বিদেশি আমদানি আমেরিকা। এটা করে করে এমন একটা নিয়ে জায়গায় যাবে, নিজেদের দেশে আর নিজেদের মানুষকে প্রতিষ্ঠিত অবস্থায় খুঁজেই পাওয়া যাবে না। এই জন্যে এবার তার পরের স্টেপটা কী দাঁড়াবে? বাংলাদেশের যে তাদের নেক্সট জেনারেশনরা আসবে, তারা অটোমেটিক্যালি দেখবে যে আমাদের উপরে অর্থনীতির লেভেলটা কি। আমার বাবা যদি 100 টাকা কামিয়ে থাকে, আমি চেষ্টা করবো 1000 টাকা কামাবার, কিন্তু আমি যদি দেখি আমার বাবা 1 টাকাতেই খুশি, তাহলে আমি ভাববো আমার 10 টাকাতেই ভাই অনেক হয়ে গেছে। পয়েন্টটা হচ্ছে তার মানে কি, অ্যাজ এ হোল দের ইজ এ ইকোনমিক স্কুইজ। বিজনেস করতে পারবে না, কারণ ভারতের প্রত্যেকটা বন্দর প্রায় বন্ধ, আকাশ সীমা বন্ধ, ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই যে প্রচুর মানুষ ট্রিটমেন্টের জন্য আগে ভারতে আসতেন, তারা নির্দ্বিধায় ঘুরে বেড়াতেন, আজকে সেটাও হচ্ছে না। মানে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি একদম মুখ থুবড়ে পড়বে। এবং আরেকটা জিনিস, এই যে আমেরিকা ঢুকলো, আমেরিকা যেখানে একবার ঢোকে আমরা অতীতে দেখেছি সহজে কিন্তু সেখান থেকে ছেড়ে যায় না। শুধু তাই নয়, ইরাকের কি অবস্থা? আরো আরেকটা ভয়ঙ্কর জিনিস ভাবো, আমেরিকা যেখানে ঢোকে সেখান থেকে যখন বেরোয় তারপরে সেই দেশটার কি অবস্থা দাঁড়িয়ে। ইরাক বলো, আফগানিস্তান বলো, খুব ভালো অর্থনীতিভাবে আফগানিস্তান উঠে আসছে, কার সাহায্যে উঠে আসছে? সে তো ভারতের সাহায্যে উঠছে, খুব ভালো। ইরাকের অবস্থা কি? আমেরিকা যেখানে যেখানে রেড করেছে সেই জায়গাগুলোর অবস্থাটা দেখো তো বেরিয়ে আসার পরে। আজকের ডেটে একটা কথা সবাইকে বুঝতে হবে, কেউ অর্থনৈতিক ইচ্ছাকৃত একটা মানে পরিমণ্ডলের তৈরি না করা থাকলে সে ঢুকবে না সে দেশে। আমেরিকা ঢুকছে কারণ ওটাকে যদি ইউটিলাইজ করতে পারে, আমেরিকা বাংলাদেশকে আখের রসের মতো নিংড়াবে।
এবং নিংড়ে এমন একটা ছিবড়েতে পরিণত করবে যেই ছিবড়েটা তাদের দেশের মানুষই আর গিলতে পারবে না। এবং তুমি 50 বছর বলছো, তো আমি বলছি মেবি মোর দ্যান 50 ইয়ার্স বাংলাদেশকে স্বাভাবিক জায়গায় ফিরতে হবে। ফিরতে গেলে কি করতে হবে? বাংলাদেশ যদি এই মুহূর্তে বাঁচতে চায়, তোমাদের প্রতিটা অংশে প্রতিটা শোতে আমি যেটা বলি, বাংলাদেশের উচিত এই মুহূর্তে যে করে হোক ভোট করানো। বাংলাদেশের সাধারণ মানুষের বোঝা উচিত যে বাংলাদেশের ভোটটা ইজ এ নেসেসিটি, ইজ এ লাইফ সেভিং ড্রাগ। তারা যদি এই ওষুধটা না খায় তারা বাঁচবে না। এবং বাংলাদেশের রাজনৈতিক মহলে যারা আছে তারা কি করে সেনা প্রধান, 3 বাহিনীর প্রধানদের মধ্যে কোনো মিল নেই, একজন আরেকজনকে সরিয়ে। আমরা কালকেই এটা নিয়ে আলোচনা করছিলাম, আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে ছিলেন, ডিফেন্স বিশ্লেষক। তিনি বলছিলেন যে নাজমুল যিনি নৌবাহিনীর প্রধান, তিনি আজকে ওয়াকারুজ্জামানকে সরিয়ে সেই জায়গাটা পেতে চাইছে। ইউনুস ওয়াকারকে সরাতে চাইছেন, ওয়াকার ইউনুসকে সরাতে চাইছেন। নির্বাচনটা হবে কি করে? আবার বেশ কিছু সূত্র মারফত খবর উঠে আসছে যে সেখানে মেয়েদেরকে ভোট দিতে দেওয়া হবে না, কারণ হয় তারা বিএনপিকে ভোট দেবে, না হয় আওয়ামী লীগকে ভোট দেবে। সেখানে ভোটার লিস্ট থেকে মেয়েদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভোটটা হবে কি করে? অ্যাবসলিউটলি এটাতে ফরেন ইন্টারভেনশন অলরেডি ঘটে গেছে, সুতরাং ফরেন ইন্টারভেনশনটা একটা পার্ট হবে। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ল্ড অর্গানাইজেশনসদের সাথে নিয়ে বসতে হবে। যদি বাংলাদেশকে মনে করো বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি ভোট করাবে, তাহলে আমি আবার বলছি ওটা আরেকটা বড় সার্কাসে পরিণত করবে, এবং ওটা করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেই পরিস্থিতি থাকাও যা, সেই সরকার না থাকাও তাই। সুতরাং যদি একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশকে যে ভোটটা করাতে হবে, ওটা ভীষণই কে করাবে? ইউনাইটেড নেশনস করালেও কি তার বিশ্বাসযোগ্যতা আজকে আছে? আমি ইউনাইটেড নেশনস বা কারোর নাম নিয়ে কিছু বলবো না, কারণ ইউনাইটেড নেশনসের কাজ নেই ভোট করানো, বা ইউনাইটেড নেশনস সেই পরিস্থিতি সৃষ্টি করবে সেরকম কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করি না। আমার বিশ্বাস বাংলাদেশে যে পরিকাঠামো আছে সেটা যদি গাইডেন্স চায়, আমি এখনও বলছি এই কথাটা, সেই গাইডেন্স দিয়েই বাংলাদেশে ভোট করাতে হবে। এবং সেই গাইডেন্স হয়তো যদি তারা ভারতবর্ষের সাথে যোগাযোগ করতে চায়, হয়তো ভারতবর্ষ ডাইরেক্ট ইন্টারেস্ট না নিলেও ভারতবর্ষ চাইবে যে বাংলাদেশে একটা ভালোভাবে খুব শান্তিপূর্ণ ভোট হোক, এবং সেটার জন্য যা যা পরিস্থিতি চাইবে কে? ইউনুস তো পাপেট আমেরিকার, আমেরিকা নিশ্চয়ই ভারতের ইন্টারফেয়ার চাইবে না। দেখো দিন বদলায়। আমরা আজকে কথা বলছি, আমরা অপারেশন সিঁদুরের দিন সকালবেলা কথা বলেছি, রাত্রেবেলা দেখেছি অপারেশন সিঁদুর ঘটে গেছে। আমরা আজকে ইউনিসকে ভাবছি ইউনিসই সর্বা, ইউনিসই আমেরিকা সব ডিসাইড করছে, হয়তো 2 দিন 3 দিন 4 দিন বাদে সব বদলে গেল। এবার পয়েন্টটা হচ্ছে রাজনীতি বা জিওপলিটিক্স যে কোনো দিন যে কোনোভাবে বদলে যায়। ইউনিস যেটা মনে করছে যে এটা লাইফটা ভীষণ ইজি তার কাছে, ইউনিস মনে করছে সে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়ে এই দেশ ওই দেশ ঘুরে টাকা পয়সা কামালেই যথেষ্ট হয়ে যাচ্ছে। ইউনিস একটা কথা ভুলে যাচ্ছে যে ভারতবর্ষের যেমন একটা ইতিহাস আছে, এবং ভারতবর্ষের থেকেই বাংলাদেশ বা পাকিস্তানের সৃষ্টি, তাই জন্য ভারতবর্ষ